কয়েকটা দিন ক্লাস দিতে পারিনি ব্যস্ততার কারণে, যার কারণে আজকে মূলত লাইভে আসা। সাইমা বলছে, স্যার কেমন আছেন? ভালো আছি বইনে। আমি কইছি যে আমি কয়েকদিন নাই বিদায় তোমার নোট দেওয়ার পরিমাণও কমে গেছে। আমি আমি থাকি না থাকি নোট নিয়মিত দিয়ে যেতে হবে। ভয়েস ভিডিও সব ঠিক আছে না সাইমা? মহসিন পারভেজ, ভালো আছি ভাই। ব্যাংক ক্লোজিংয়ের কারণে গত 8-10 দিন ক্লাস দিতে পারিনি এবং সর্বশেষে নিজে একটু ঝামেলায় জড়িয়ে গিয়েছিলাম। অনেক ভাই বোন জয়েন করছে, ধন্যবাদ সবাইকে। আগে জব পরে সব আমার এই স্লোগানের ব্যক্তিতে ক্লাস নিচ্ছে। তৃষ্ণা রায়, মহসিন পারভেজ। মহসিন ভাই একটু কমেন্ট দেন তো, ভয়েস এবং ভিডিও সব শতভাগ ঠিক আছে কিনা। সিরাজউদ্দৌলা, তাবেয়ানি, তৃষ্ণা, মহসিন পারভেজ, যদি সব কিছু ঠিক থাকে একটু কমেন্ট দেন, ভয়েস এবং ভিডিও শতভাগ ঠিক আছে কিনা। ভয়েস ভিডিও ঠিক আছে কিনা একটু কমেন্ট দেন তো সবাই। ওয়ালাইকুম সালাম, পারভেজ বলছে ঠিক আছে। হুসেইন, ওয়ালাইকুম সালাম, জি ঠিক আছে। তোফায়েল আহমেদ বলছে ঠিক আছে। যাক, ভয়েস ভিডিও যদি সব কিছু ঠিক থাকে তবে ক্লাস শুরু করব। আপনাদের ভাই বোন বন্ধু যারা আছে ব্যাংক এবং বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকে একটু নিয়ে এসেন আমাদের এই প্ল্যাটফর্মে। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। যদি কখনো মনে হয় ভয়েস ভিডিও ঠিক নেই আমাকে একটু কমেন্ট দিয়ে জানাবেন। স্যার সাউন্ড একটু সমস্যা হচ্ছে, ভয়েস ভিডিও ঠিক আছে, সাউন্ড কম শোনা যাচ্ছে না। আচ্ছা, যদি কখনো কোথাও সমস্যা হয় আমাকে একটু কমেন্ট দিয়ে জানাইয়েন। ভয়েস ভিডিও আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। ঠিক আছে, সবাই বলছে ঠিক আছে। যদি সব কিছু ঠিক থাকে তবে ক্লাস শুরু করি। বৃত্তের উপরে 6টা ক্লাস দিয়েছি, বৃত্তের আগামাথা সব দেখিয়ে দিয়েছি। বৃত্তের উপরে একটা রিটেন ক্লাস বাকি ছিল, এটা হচ্ছে সেই রিটেন ক্লাসটা। আর এই ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা, কারণ যে কোনো চাকরির জন্য, ব্যাংক হোক বিসিএস হোক, রিটেনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা। ত্রিভুজ থেকে অর্থাৎ বৃত্ত সংক্রান্ত এই ধরনের জ্যামিতি বর্তমানে চাকরি পরীক্ষায় সব থেকে বেশি আসে। আগে জব পরে সব, আমার এই প্ল্যাটফর্মে ছোট ভাই বোন যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। সাথে থাকুন এবং আপনাদের ভাই বোন যারা আছে বন্ধু তাদেরকে নিয়ে আসুন আমাদের এই প্ল্যাটফর্মে। আপনার ভাই বোন বন্ধু যারা একটু ভালো, বিশেষ করে গণিতে, তাদেরকে নিয়ে আসুন আমাদের প্ল্যাটফর্মে, তাহলে আপনারই লাভ। কারণ আপনি তার সাথে পাল্লা দিয়ে পড়াশোনা করবেন, আপনি তার থেকে শিখবেন। আর যারা একটু ভালো স্টুডেন্ট তাদের আমার একটু পড়াতে একটু বেশি ভালো লাগে, কারণ আমি চেষ্টা করি সবসময় একটু অ্যাডভান্স রেঞ্জের ব্যাংকে বলেন বিসিএস বলেন একটু ম্যাথ দেখাতে। কারণ ব্যাংক বিসিএস আসলে একটু অ্যাডভান্স ম্যাথ ছাড়া হয় না। আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেক ভাই বোন জয়েন করছে। ক্লাস দিতাম সবসময় 9টা 45-এ, কিন্তু 9টা 45 একটু বেশি রাত হয়ে যায়। সাধারণত যেসব ভাই বোনেরা গ্রাম সাইডে থাকে তাদের জন্য এটা যথেষ্ট রাত, তারা বলছে যে একটু আগে ভাগে ক্লাস দেন। তো দেখি যে আজকে এই প্রথম মনে হচ্ছে 6 মাসের ভিতরেই খুব আর্লি আওয়ারে ক্লাস দিচ্ছি। দেখি আপনাদের সাড়া পেলে আমি চেষ্টা করব একটু আর্লি আওয়ারে ক্লাস দিতে, আবার লেট আওয়ারে ক্লাস দিতে, অর্থাৎ যদি সম্ভব হয় কোনো কোনো দিনে একদিনে 2টা ক্লাস দিতে। আমার টার্গেট হচ্ছে যত দ্রুত সম্ভব অনেক অনেক বেশি গণিত শেষ করা যায়। ভয়েস ভিডিও সব ঠিক আছে। আব্দুর রশিদ, দেবরূপ সাহা, জিএম উজ্জ্বল হোসেন, যদি সব কিছু ঠিক থাকে তবে খাতা কলম নিয়ে বসেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। গণিত আসলে দেখার বিষয় নয়, গণিত হচ্ছে খাতায় করার বিষয়। সবাই ঘন ঘন কমেন্ট দিবেন, কারণ কমেন্ট দিলে আমার দিকে আপনাদের ভালো মনোযোগ থাকবে। তো কথা না বাড়িয়ে সোজা চলে যাব আমি ক্লাসে। আজকে হচ্ছে ক্লাসটা মূলত বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। এটা হচ্ছে রিটেন ক্লাস, এক ক্লাসেই শেষ। বৃত্ত সংক্রান্ত উপপাদ্য যা আছে এক ক্লাসের ভিতর সব দেখিয়ে দিচ্ছে, এর বাইরে কোনো কিছু নাই, এর বাইরে কোনো কিছু আসবে না। যদি এর বাইরে কোনো কিছু আসে তাও আপনারা করতে পারবেন। ভাইয়া 9টার পরে ক্লাস দিন। হ্যাঁ, চেষ্টা করব। 9টার পরেও ক্লাস দেবো, আগেও ক্লাস দেবো, সবার চাহিদা মতো ক্লাস দেবো। যাক, তো ক্লাস শুরু করি নাকি? প্রথম জ্যামিতিটা আমার হাতে কি আছে খেয়াল করেন। প্রথম জ্যামিতিটা আমার হাতে আছে। কোন কালারটা নিব ভালো হবে, ভালো স্পষ্ট বোঝা যাবে? হলুদ কালারই তো বোঝা যাচ্ছে ভালোই। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? খাতা কলম নিয়ে বসেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। এই গণিতটাতে কি বলা হয়েছে খেয়াল করেন। বলা হয়েছে জ্যা এর মধ্যবিন্দু। পূর্বের 6টা ক্লাসে কিন্তু আমি বৃত্ত সংক্রান্ত যা কিছু আছে সব দেখিয়ে দিয়েছি। আজকে হচ্ছে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য। এখন এখানে এসে জিজ্ঞাসা করবেন না যে জ্যা কাকে বলে। বলা হয়েছে যে জ্যা এর মধ্যবিন্দু ও কেন্দ্রের সংযোগ রেখাংশ।
কি বলা হয়েছে, জ্যা এর মধ্যবিন্দু, খেয়াল করেন এটা হলো বৃত্ত, এই বৃত্তের আমার এইটা হলো একটা জ্যা। বলা হয়েছে যে বৃত্তের জ্যা এর মধ্যবিন্দু, এই হলো বৃত্তের, এই বৃত্তের এই জ্যা এর মধ্যবিন্দু হলো এই যে। তো বলা হয়েছে বৃত্তের জ্যা এর মধ্যবিন্দু এবং কেন্দ্র, এই হলো কেন্দ্র, এই কেন্দ্রের সংযোগ রেখাংশ, এই সংযোগ রেখাংশটা হলো ওই জ্যা এর উপর লম্ব, এই জ্যা এর উপরে লম্ব। পরীক্ষার হলে আমরা অনেকেই ভুল বুঝি এবং ভুল করি, এগুলো বুঝতে হবে ভালো করে। বলা হয়েছে যে এখানে কে কার উপরে লম্ব, এখানে বলা হয়েছে বৃত্তের কেন্দ্র এবং জ্যা এর মধ্যবিন্দু এর উপর যে সংযোগ রেখা, এই যে হচ্ছে সংযোগ রেখা, এই সংযোগ রেখাটা হচ্ছে এই জ্যা এর উপর লম্ব, এটা প্রমাণ করতে বলা হয়েছে। তো আমরা প্রমাণে আসি, প্রমাণে আসলে আমরা কি দেখতে পাচ্ছি, প্রমাণে আসলে আমরা দেখতে পাই এখানে দুইটা ত্রিভুজ হয়েছে, খেয়াল করেন এই পাশে এই যে একটা ত্রিভুজ আর এই পাশে এই যে একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা যদি কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে আমরা কি পাই, খেয়াল করেন এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু সমান। কেন সমান, কারণ বলা হয়েছে যে জ্যা এর মধ্যবিন্দু, এটা যদি মধ্যবিন্দু হয় তবে এই বাহুটুকুন আর এই বাহুটুকুন সমান, তার মানে এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু সমান। আবার এই ত্রিভুজের এই বাহু এবং এই ত্রিভুজের এই বাহু সমান, কারণ তারা কমন সাইড, কমন সাধারণ বাহু, অর্থাৎ এই ত্রিভুজেরও বাহু এই ত্রিভুজেরও বাহু। এরপরে আবার খেয়াল করেন এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু সমান, কারণ এই দুইটা হলো একই বৃত্তের রেডিয়াস মানে ব্যাসার্ধ। আবার এই দুইটা যদি সমান হয় তবে এই কোণটা এবং এই কোণটাও সমান হয়, তার মানে আমরা এই দুইটা বৃত্তের মধ্যে চারটা জায়গায় দেখলাম সিমিলারিটিস আছে, তার মানে বলা যায় এই ত্রিভুজ দুইটা সর্বসম। যদি ত্রিভুজ দুইটা সর্বসম হয় তবে এই কোণটা আর এই কোণটা, খেয়াল করেন এই কোণটা আর এই কোণটা সমান, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম, তার মানে এই কোণ আর এই কোণ সমান, এই বাহু আর এই বাহু সমান, তার মানে এই বাহুর বিপরীত কোণ এবং এই বাহুর বিপরীত কোণ, এই কোণ দুইটা সমান। আবার এই দুইটা কোণ হলো একই বাহুর উপরে, একই সরলরেখার উপরে অবস্থিত, তার মানে এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে আমার 180 ডিগ্রি। যেহেতু এই দুইটা কোণ সমান, তার মানে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা হলো 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি মানেই হচ্ছে একটা বাহু আর একটা বাহু এর উপরে লম্ব। তাহলে আমরা বলতে পারি যে এই বাহুটা হলো এই বাহুটা এর উপরে লম্ব। কিভাবে প্রমাণ করলাম, খেয়াল করুন বলা হয়েছে কি, বলা হয়েছে যে বৃত্তের যে কোনো জ্যা এর মধ্যবিন্দু এবং বৃত্তের কেন্দ্রের এই সংযোগ রেখাংশ জ্যা এর উপর লম্ব। তাহলে আমরা কি করলাম, আমরা এখানে দুইটা ত্রিভুজ অঙ্কন করলাম, প্রমাণ করলাম যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজটা সর্বসম। দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তবে আমরা সেখান থেকে প্রমাণ করলাম এই কোণটা আর এই কোণটা হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি, আর সমকোণ মানেই হচ্ছে একটা সাইড আর একটা সাইডের উপরে লম্ব বা খাড়া। তাহলে আমরা প্রমাণটা পেলাম। যদি প্রমাণ ক্লিয়ার হয়, বুঝতে পারেন, তবে কমেন্ট দেন 1 নাম্বার ক্লিয়ার, 1 নাম্বার ক্লিয়ার, সবাই কমেন্ট দেন। খুব সুন্দর সুন্দর ম্যাথ আছে কিন্তু আজকে, এইগুলোই কিন্তু আসবে ব্যাংক বিসিএস রিটেনে। আমরা চলে যাব নেক্সট ম্যাথে, কারণ আমার হাতে অনেক গণিত আছে আজকে, সবগুলোই দেখাবো, খুব বেশি নাই, দেখেন মজা লাগবে, ভিতরে অনেক সুন্দর সুন্দর গণিত আছে, যত শেষের দিকে যাবেন তত ভালো লাগবে, একটু টিকে থাকেন, লেগে থাকেন। 2 নম্বর অনুসিদ্ধান্তে কি বলা হয়েছে, খেয়াল করেন বলা হয়েছে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব, কিসের কথা বলা হয়েছে, লম্বের কথা। বৃত্তের কেন্দ্র থেকে, খেয়াল করেন এই যে হলো একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব, আমি যদি লম্ব অঙ্কন করি তাহলে এটা হয় লম্ব, অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এই লম্বটা এই জ্যাটাকে সমান 2 ভাগে ভাগ করতেছে, এটা আমাকে প্রমাণ করতে হবে। কি বলা হয়েছে, বলা হয়েছে যে এই লম্বটা এই জ্যাটাকে সমান 2 খণ্ডে বিভক্ত করে, মানে এই জ্যা এর মধ্যবিন্দু হলো এটা, এইটাই প্রমাণ করতে হবে। তো প্রমাণ করি, এখানে আসি, খেয়াল করেন
যে বলা হয়েছে যে এই যে হলো বৃত্তের জ্যা এবং এই বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর এই যে হলো অঙ্কিত লম্ব। এবার আমরা এই বাহু আর এই বাহু যুক্ত করে দিলাম, তাহলে এখানে আমরা দুইটা ত্রিভুজ পেলাম। এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখেন কি কি সিমিলারিটিস আছে। প্রথম সিমিলারিটিসে বলা হয়েছে যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব। তার মানে যেহেতু এইটা লম্ব সেহেতু এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ। এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজের মধ্যে আমি প্রথম কি পেলাম, এই ত্রিভুজের এই কোণ সমকোণ এবং এই ত্রিভুজের এই কোণ সমকোণ, কারণ এটা হচ্ছে লম্ব। আবার এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু সমান, কারণ তারা একই বাহু। আবার বলা হয়েছে যে এই ত্রিভুজের এই বাহু এবং এই ত্রিভুজের এই বাহু সমান, কারণ এই দুইটা বাহুই হচ্ছে একই বৃত্তের রেডিয়াস, ব্যাসার্ধ। তাহলে এই দুইটা বাহু যদি সমান হয় তবে এই কোণটা আর এই কোণটাও সমান হয়। তার মানে আমরা সব দিক থেকে দেখতে পাচ্ছি এই ত্রিভুজটা হচ্ছে সর্বসম ত্রিভুজ। যদি ত্রিভুজ দুইটা সর্বসম হয় তাহলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু দুইটা সমান। এই বাহু আর এই বাহু সমান, তার মানে আমরা বলতে পারি কি যে কোনো ত্রিভুজের মধ্যবিন্দু থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। বোঝার চেষ্টা করেন, একেবারে মুখস্থ হয়ে যাবে। 2 নম্বর ক্লিয়ার? এটুকুনি। 2 নম্বর কার কার কাছে ক্লিয়ার কমেন্ট দেন ক্লিয়ার, CLEAR। 2 নম্বর লিখবেন 2 ক্লিয়ার। 2 নম্বর যার যার কাছে ক্লিয়ার কমেন্ট দেন 2 ক্লিয়ার। 2 নম্বর যদি ক্লিয়ার হয়, হ্যাঁ, সাইমা আনসার দিছে ক্লিয়ার, রহমান, রিপন, কাফায়েত, আরমান, মহসিন, পারভেজ 2 ক্লিয়ার। তাহলে আমরা যাই নেক্সটে। ম্যাথ তো একটু দ্রুত করতে হবে, ধীরে ধীরে করলে আমাদের ব্রেন স্লো তো হয়ে যাবে, ঠিক আছে? আমাদেরকে একটু দ্রুত করতে হবে যাতে আমাদের ব্রেনটা ফাস্ট হয়। এবার আসুন 3 নম্বরে। 3 নম্বরে কি বলা হয়েছে খেয়াল করুন, বলা হয়েছে বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। জ্যা হচ্ছে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। খেয়াল করেন, বৃত্তের সমান জ্যা, দুইটা জ্যা অঙ্কন করেন, এই যে একটা জ্যা আর এই যে একটা জ্যা, এই জ্যা দুইটা সমান। বলা হয়েছে প্রমাণ করুন যে এই জ্যা দুইটা কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থিত। এই দুইটা বাহু সমান, এটা প্রমাণ করতে বলা হয়েছে। এই জ্যা দুইটা সমান, জ্যা যদি সমান হয় তবে জ্যা দুইটা কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থিত, মানে এই রেখা আর এই রেখা সমান, সেটা আপনাকে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে প্রমাণ করি। এই বৃত্তটা অঙ্কন ঠিক হয় নাই, ঠিক আছে, বৃত্তটা বাঁকা হয়ে গেছে। আসুন তাহলে আমরা এখানেই প্রমাণ করি। প্রমাণ করার জন্য আমরা কি করলাম, বৃত্তের কেন্দ্র থেকে এই বিন্দু আর বৃত্তের কেন্দ্র থেকে এই বিন্দু যোগ করে দিলাম। যোগ করলে আমাদের এখানে দুইটা ত্রিভুজ হলো, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, তাই না? তো কি বলছে যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যা পর্যন্ত দূরত্ব সমান। এই দূরত্বটুকু আমাকে আগে অঙ্কন করতে হবে, তাহলে অঙ্কন করি। খেয়াল করেন, প্রশ্নে বলা হয়েছে কি, প্রশ্নে বলা হয়েছে, আবার খেয়াল করেন, বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে যে কোনো বৃত্তের সমান জ্যা, এই জ্যাটা আর এই জ্যাটা হলো দৈর্ঘ্যে সমান। যদি তারা সমান হয় তবে তারা কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থিত, প্রমাণ করুন। প্রমাণ করি। প্রমাণ করতে এসে অঙ্কন, কেন্দ্র থেকে, এবার অঙ্কনে আসি, কেন্দ্র থেকে এই জ্যায়ের উপরে লম্ব অঙ্কন করি, কেন্দ্র থেকে জ্যায়ের উপরে লম্ব অঙ্কন করি। লম্ব অঙ্কন করলাম। যদি লম্ব অঙ্কন করি তাহলে এই কোণটা হয় সমকোণ, এই কোণটা হয় সমকোণ। আবার এই মিডল অর্থাৎ এই কেন্দ্র এবং এই বিন্দু যোগ করি, এই কেন্দ্র এবং এই বিন্দু যোগ করি। তাহলে এখানে দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা দেখতে পাই যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। মানে এটুকুনের মান যদি x হয়
তবে এইটুকুনের মানও এক্স হবে। এটুকুনের মান যদি এক্স হয় তবে এইটুকুনের মানও এক্স হবে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি এই বাহুটা আর এই বাহুটা সমান। এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এই বাহুর অর্ধেক এবং এই বাহুর অর্ধেক, তার মানে এই বাহু আর এই বাহু সমান। এরপরে আমরা বলতে পারি যে এটা এই বাহুটা আর এই বাহুটা সমান, কারণ এই দুইটা বাহুই হলো একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা এখানে এই দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা সিমিলারিটিস পেয়েছি। প্রথম সিমিলারিটিস হচ্ছে এই ত্রিভুজের এই কোণ, এই ত্রিভুজের এই কোণ এবং এই ত্রিভুজের এই কোণ সমান, কারণ আমি লম্ব অঙ্কন করছি। দুই লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই বাহু আর এই বাহু সমান। এরপরে দেখলাম এই বাহু আর এই বাহু সমান, তার মানে আমরা কি দেখলাম এখানে দুইটা বাহু এবং একটা কোণ সমান, তার মানে ত্রিভুজ দুইটি সর্বসম। ত্রিভুজ দুইটি যদি সর্বসম হয় তবে আমরা বলতে পারি যে এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান। তাহলে আমরা কি বলতে পারি যে সমান সমান জ্যা বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত। সমান সমান জ্যা বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত। কি বলতে পারি আমরা সমান সমান জ্যা, খেয়াল করেন এই জ্যাটা মনে করেন যে 38 সেন্টিমিটার, এখানে আরেকটা জ্যা অঙ্কন করলাম 38 সেন্টিমিটার, এখানে আমি আরেকটা জ্যা অঙ্কন করলাম 38 সেন্টিমিটার, এখানে আমি আরেকটা জ্যা অঙ্কন করলাম 38 সেন্টিমিটার, এখানে আমি আরেকটা জ্যা অঙ্কন করলাম 38 সেন্টিমিটার। তাহলে দেখেন এখানে কতগুলো জ্যা অঙ্কন করছি, সব জ্যাগুলো দৈর্ঘ্যে সমান, কারণ প্রত্যেকটা জ্যা 38 সেন্টিমিটার। তাহলে বলা হয়েছে কি সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরে অবস্থিত, মানে এই রেখাটার দূরত্ব, 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 এই সবগুলোর দূরত্ব সমান। সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত। 3 নাম্বার ক্লিয়ার? ক্লিয়ার থাকলে কমেন্ট দেন CLEAR ক্লিয়ার। 2 ক্লিয়ার পারভেজ, শাহিনুর, বিশ্বাস, তৃষ্ণা আর সাকিব, ধন্যবাদ। সবাই কমেন্ট দেন, দ্রুত কমেন্ট দেন। এরপরে নেক্সটে দেখেন এইটা আর এইটা প্রায় সেম, এটাও অঙ্কন ঠিক নাই, ফিগারটা ড্র করা ঠিক হয় নাই। কি বলছে এখানে খেয়াল করে বলা হয়েছে বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী, বৃত্তের কেন্দ্র হতে, এই হলো বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র হতে সমান দূরে অবস্থিত। মনে করেন কেন্দ্র হতে এটা হলো আপনার 5 ইঞ্চি, এটা হলো আপনার 5 ইঞ্চি, এটা হলো আপনার 5 ইঞ্চি, এটা হলো আপনার 5 ইঞ্চি। বলা হয়েছে বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত জ্যা, এই বিন্দু দিয়ে একটা জ্যা অঙ্কন করি, এই বিন্দু দিয়ে একটা জ্যা অঙ্কন, এই বিন্দু দিয়ে একটা জ্যা অঙ্কন, এই বিন্দু দিয়ে একটা জ্যা অঙ্কন, এই বিন্দু দিয়ে একটা জ্যা অঙ্কন। এই যে 4টা জ্যা, একটা জ্যা, 2টা জ্যা, 3টা জ্যা, 4টা জ্যা, এই 4টা জ্যাই সমান। বৃত্তের কেন্দ্র থেকে যেহেতু সমান দূরে অবস্থিত, তার মানে জ্যা 4টা সমান। অর্থাৎ এই 3 নাম্বার ম্যাথ টাইপে ভুল করছি এবং এই 4 নাম্বার ম্যাথ, এই দুইটা ম্যাথই প্রায় সমান ক্যাটাগরির। একটু প্রমাণটা দেখেন, বৃত্তের কেন্দ্র থেকে সমদূর, বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরে, এতটুকুন দূরে 5 সেন্টিমিটার, 5 ইঞ্চি দূরে, এখানেও 5 ইঞ্চি দূরে, সমান দূরে অবস্থিত দুইটা জ্যা, এই একটা জ্যা এবং এই একটা জ্যা। এই জ্যা দুইটা কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত। তাহলে বলা হয়েছে যে এই জ্যা দুইটা সমান, সেটা প্রমাণ করুন। এখন আমরা এটা বিভিন্নভাবে প্রমাণ করতে পারি। প্রমাণ করার জন্য খেয়াল করেন, এটা হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে দূরত্ব।
দূরত্ব রেখাটা সবসময় অপর রেখার উপরে লম্ব হয়। দূরত্ব মানে বুঝেন, দূরত্ব মানে হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম শর্টেস্ট ডিস্টেন্স। খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটা খেয়াল করেন। মনে করেন যে এটা হলো একটা রাস্তা আর এই জায়গাটা হলো আপনার বাড়ি। তো আপনি বাড়ি থেকে রাস্তায় যাবেন, দূরত্ব বলতে কি বোঝাচ্ছে, আপনার বাড়ি থেকে এটা হলো আপনার দূরত্ব। এখন আপনি তো এই বাড়ি থেকে এই রাস্তায় সোজা না গিয়ে রাস্তায় এইভাবে বাঁকাভাবেও যেতে পারেন। তাহলে আপনার বাড়ি থেকে এই রাস্তার দূরত্ব কিন্তু এটা না। দূরত্ব কোনটা? দূরত্ব হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম ডিস্টেন্স মানে হচ্ছে যেতে হবে আপনাকে সোজাসুজি বা খাড়াখাড়ি। তার মানে আপনার এই দূরত্বের রেখাটা অপর রেখার উপরে লম্ব হয়। যদি লম্ব হয় তাহলে খেয়াল করেন, বলা হয়েছে যে বৃত্তের কেন্দ্র হতে সমান দূরে অবস্থিত জ্যা, এই যে একটা জ্যা এবং এই যে একটা জ্যা, এই জ্যা দুইটা সমান। বৃত্তের কেন্দ্র হতে সমান দূরে অবস্থিত জ্যা সবসময় সমান হয়। তাহলে প্রমাণ করার জন্য আমরা দেখলাম কি বলছে এখানে, প্রশ্নে বলা হয়েছে যে বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরত্ব, এই দুইটা দূরত্ব। তাহলে বললাম কি দূরত্ব মানে কি? দূরত্ব মানে হচ্ছে এটা লম্ব। দূরত্বের রেখা অপর রেখার উপরে লম্ব হয়। তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি কি সিমিলারিটিস দেখতে পাই? এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু সমান, কারণ প্রশ্নে বলা হয়েছে কেন্দ্র থেকে সমদূরবর্তী। এই বাহুটা এই বাহু সমান দূরত্ব, মানে এই বাহু আর এই বাহু সমান। যেহেতু বলা হয়েছে দূরত্ব, তার মানে এই কোণ সমকোণ আর এই কোণ সমকোণ। আবার এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে ত্রিভুজ দুইটি সর্বসম। যদি ত্রিভুজ দুইটি সর্বসম হয় তবে আমরা বলতে পারি যে এই দুইটা ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু সমান। এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু হচ্ছে সমান। আবার বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমান অংশে বিভক্ত করে, সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই বাহু আর এই বাহু সমান, মানে এই বাহু হচ্ছে এই পুরা বাহুর অর্ধেক আর এই বাহু হচ্ছে পুরা বাহুর অর্ধেক। তো অর্ধেক সমান, মানে পুরাটা বাহু আর পুরাটা বাহুই হবে সমান। আশা করি বুঝতে পারছেন। বুঝতে পারলে কমেন্ট দেন 4 ক্লিয়ার। চার নাম্বার ক্লিয়ার কার কার কাছে কমেন্ট দেন। বুঝতে পারবেন, সবই বুঝতে পারবেন, এগুলো কিন্তু রিটেন। অনেকেরই আছে এগুলো করতে খুবই ভালো লাগবে, আবার অনেকেই আছে এগুলো লিপ করে যায়, করতে ভালো লাগে না। কিন্তু এগুলো না জানলে কিন্তু আসলে ব্যাংক বেসিস টাফ হয়ে যাবে, অনেক শিখতে হবে। রিপন রায় বলছে 4 ক্লিয়ার। যদি 4 ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা 5-এ আসি। দেখেন আমি এখানে আজকে যে সমাধানটা দিচ্ছি, বৃত্তের উপর যত উপপাদ্য আছে এইগুলোই আসবে, এর বাইরে কোনো কিছু নাই, এর বাইরে কোনো কিছু আসবে না। এবং চেষ্টা করতেছি বেস্ট একটা ব্যাখ্যা দেওয়ার জন্য। জাস্ট আপনারা একটু থাকেন, একটু কমেন্ট দিন। এটাতে কি বলা হয়েছে? প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। প্রমাণ করো যে, খেয়াল করেন আমরা দেখাইছি কি আগে, একটা বৃত্তের অনেকগুলো জ্যা থাকতে পারে, এর ভিতরে যে জ্যাটা কেন্দ্র দিয়ে যায় সেই জ্যাটাই হলো ব্যাস, এবং সেই জ্যাটাই হলো সব থেকে বড় জ্যা। পূর্বের ক্লাসে দেখাইছি। এখানে কি বলছে? এখানে বলা হয়েছে প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। এই যে একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র দিয়ে যে জ্যাটা যায় সেটাই হলো ব্যাস। আপনাকে বলা হয়েছে সেটাই হলো ব্যাস। তার মানে বলা হয়েছে যে এই ব্যাসই হলো বৃহত্তম জ্যা। এই জ্যাটা থেকে এই জ্যাটা বড়,
এই জ্যাটা থেকে এই জ্যাটা বড়, এই জ্যাটা থেকে এই জ্যাটা বড়, এই জ্যাটা থেকে এই জ্যাটা বড়। তাহলে যে জ্যাটা সব থেকে বড় এবং যে জ্যাটা কেন্দ্র দিয়ে যায় সেই জ্যাটাই হলো বৃত্তের ব্যাস। তাহলে এই বৃত্তের ব্যাস কোনটা? অনেকগুলো জ্যা অঙ্কন করছি, যে জ্যাটা বৃত্তের কেন্দ্র দিয়ে গেল সেই জ্যাটাই হলো বৃত্তের ব্যাস। তাহলে বলা হয়েছে যে যে জ্যাটা সব থেকে বড় সেটাই হলো বৃত্তের ব্যাস। এই প্রশ্নে বলা হয়েছে বৃত্তের উল্টা কথা বলা হয়েছে, প্রমাণ করুন যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। এই যে একটা অঙ্কন করলাম, এই যে একটা অঙ্কন করলাম, এই যে একটা, এই যে একটা, এখানে অনেকগুলো জ্যা অঙ্কন করছি। এর মধ্যে সব থেকে বড় জ্যা কোনটা? সব থেকে বড় জ্যা হচ্ছে এই ব্যাসটা। এই ব্যাসটা যে সব থেকে বড় সেটা আপনাকে প্রমাণ করতে বলা হয়েছে। আসুন প্রমাণে আসুন। খেয়াল করুন, এটা হলো আমার বৃত্তের ব্যাস আর এটা হলো বৃত্তের যে কোনো একটা জ্যা। খেয়াল করেন, এখানে আমার নিচে হলো একটা ত্রিভুজ, আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। আমি এখানে সুন্দর করে এঁকে দেখাই, খেয়াল করেন। এটা হলো আমার বৃত্ত, এটা হলো আমার ব্যাস আর এইটা হলো আমার একটা জ্যা। বলা হয়েছে এই জ্যাটা থেকে কেন্দ্রগামী জ্যা বা ব্যাস হচ্ছে বড়, সেটা আপনাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য এই দুইটা বিন্দু আর এই দুইটা বিন্দু যোগ করলাম। তাহলে কি হলো খেয়াল করেন, এখানে একটা ত্রিভুজ হলো নিচে। এই ত্রিভুজের ও এ বি সি ডি, খেয়াল করেন, ওসি বাহু প্লাস ওডি বাহু, ওসি বাহু প্লাস ওডি বাহু গ্রেটার দেন সিডি বাহু, গ্রেটার দেন সিডি বাহু। এই ত্রিভুজের এই বাহু প্লাস এই বাহু, এই দুইটা বাহু যোগ করলে অবশ্যই ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এই বাহু আর এই বাহু যোগ করলে এই বাহু এর থেকে বড় হবে, এই দুইটা বাহু যোগ করলে এই বাহু এর থেকে বড় হবে। আবার এই দুইটা বাহু হচ্ছে এই বৃত্তের দুইটা ব্যাসার্ধ। তো এই দুইটা বাহুর দৈর্ঘ্য যা, এই দুইটা বাহুর দৈর্ঘ্য তা, কারণ এই দুইটা বাহু হচ্ছে এই বৃত্তের দুইটা ব্যাসার্ধ। তার মানে আমরা বলতে পারি যে ও এ প্লাস ও বি গ্রেটার দেন সিডি। সিডি এই বাহুটা থেকে এই দুইটা বাহুর যোগফল বড়, আবার এই দুইটা বাহুর যোগফল যা তাই হলো এই বাহুটার যোগফল, কারণ এই দুইটা বাহু হলো বৃত্তের দুইটা ব্যাসার্ধ, এই বাহুটা হলো বৃত্তের দুইটা ব্যাসার্ধ। তার মানে আমরা যে কোনো, আমরা বলতে পারি যে এটা যদি হয় আমার বৃত্তের ব্যাস, এটা যদি হয় বৃত্তের জ্যা, তাহলে আমরা বলতে পারি এই জ্যায়ের থেকে এই ব্যাস হচ্ছে বৃহত্তম। কিভাবে? আমরা এখানে ত্রিভুজ অঙ্কন করলে আমরা বলতে পারি এই দুইটা বাহুর যোগফল এই বাহুটা থেকে বড়, আবার এই দুইটা বাহুর যোগফল মানেই হচ্ছে এই দুইটা বাহু, এই দুইটা বাহুর যোগফল। তার মানে এই বাহুটা থেকে এই দুইটা বাহু বড়, তার মানে এই বাহুটা থেকে এই দুইটা বাহুর যোগফল বড়, কারণ এই দুইটা বাহুর যোগফল আর এই দুইটা বাহুর যোগফল সমান। তাহলে ক্লিয়ার? ক্লিয়ার যদি কমে হয় কমেন্ট দেন, বি নাম্বার 4 বি ক্লিয়ার। রিপন, উজ্জ্বল হোসেন, সাকিব, তৃষ্ণা, সাইমা, 4 বি ক্লিয়ার। রিপন ধন্যবাদ, সবাই কমেন্ট দেন, দ্রুত কমেন্ট দেন। দ্রুত কমেন্ট দেন। নেক্সট, এই ম্যাথটা কি আছে খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। বলা হয়েছে কি, বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের উপর, বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের উপর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দু
খেয়াল করেন, এই হলো স্পর্শবিন্দু, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, এই হলো ব্যাসার্ধ, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ লম্ব। বৃত্তের এটা হলো আপনার স্পর্শক। বৃত্তের যে কোনো স্পর্শকের উপর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ লম্ব। মানে স্পর্শবিন্দুগামী এই ব্যাসার্ধটা হলো এই ট্যানজেন্ট মানে স্পর্শকের উপর লম্ব, সেটা আপনাকে প্রমাণ করতে বলা হয়েছে। আবার দেখেন, যে কোনো বৃত্তের যে কোনো বিন্দুতে আপনি যদি একটা স্পর্শক অঙ্কন করেন তবে বলা হয়েছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা হলো এই রেখার উপরে লম্ব, মানে এইটা হলো সমকোণ বা এইটা হলো সমকোণ, এটা আপনাকে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে প্রমাণ করি, দেখেন এখানে প্রমাণ করি। বৃত্তের এটা হলো আমার যে কোনো একটা স্পর্শক, আর এটা হলো আমার স্পর্শবিন্দু, আর এটা হলো আমার স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। বলা হয়েছে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, এই বিন্দুতে এই ব্যাসার্ধটা হচ্ছে এটার উপর লম্ব। কে লম্ব? স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ লম্ব। স্পর্শকের উপরে এই ব্যাসার্ধটা হচ্ছে লম্ব। তাহলে খেয়াল করেন, এই যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে এটা হচ্ছে স্পর্শক, খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করেন, এটা হলো কেন্দ্র আর এটা হলো স্পর্শক। কেন্দ্র থেকে স্পর্শক, কেন্দ্র এবং স্পর্শবিন্দুর সংযোগ রেখা। এখন এটা কি? এটা হলো আমার স্পর্শক। এই স্পর্শক এই বৃত্তকে এই বিন্দুতে স্পর্শ করছে, এই বিন্দুতে স্পর্শ করছে। তার মানে এই স্পর্শকের উপরে এই বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত। স্পর্শকের এই বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত। স্পর্শকের উপর এই বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত, মানে কেন্দ্র থেকে অনেক দূরে অবস্থিত। এই স্পর্শকের উপরে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি বিন্দু আছে, এই সব বিন্দুই হচ্ছে এই বৃত্তের বাইরে অবস্থিত। তার মানে, আর এটা হচ্ছে বৃত্তের পরিধির উপর অবস্থিত। কোন বিন্দুটা? স্পর্শকের যে বিন্দুটা বৃত্তকে স্পর্শ করে সেই বিন্দুটা হলো বৃত্তের পরিধির উপর অবস্থিত, মানে পরিধিকে এখানে স্পর্শ করছে। বাকি সব বিন্দু এই বৃত্তের বাইরে অবস্থিত, যা তুলনামূলকভাবে কেন্দ্র থেকে দূরে অবস্থিত। বোঝা গেছে? এই হলো বৃত্ত। এই বিন্দুতে আমি যদি একটা স্পর্শক অঙ্কন করি তবে কেন্দ্র থেকে, এটা দূরত্বের কেন্দ্র আর স্পর্শবিন্দু, কেন্দ্র আর স্পর্শবিন্দুর দূরত্ব। তাহলে এই দূরত্বটা হলো বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। তাহলে এই বিন্দুটা হলো স্পর্শকের উপর, এই বিন্দুটা হলো এই বৃত্তের বাইরে অবস্থিত। তার মানে এই রেখাটার দূরত্ব এই রেখাটার থেকে বড়। এই বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত, তার মানে এই রেখাটার দূরত্ব এই রেখাটার থেকে বড়। এই বিন্দুটা বৃত্তের বাইরে অবস্থিত, তার মানে এই রেখাটার দূরত্ব বা এই রেখাটার দৈর্ঘ্য এই রেখাটা থেকে বড়। তার মানে এই স্পর্শকের উপরে আপনি যত বিন্দু নেবেন, লক্ষ কোটি বিন্দু, সব বিন্দুই হচ্ছে বৃত্তের বাইরে অবস্থিত। শুধুমাত্র একটা বিন্দু যেটা হচ্ছে বৃত্তের পরিধির উপর অবস্থিত, এবং সেই ডিস্টেন্স, সেই দূরত্বটাই হলো আমার শর্টেস্ট ডিস্টেন্স, মানে ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে কি বলছে? বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শবিন্দু, এই দূরত্বটা হচ্ছে তুলনামূলক অন্য যে কোনো দূরত্ব থেকে ছোট।
তাই না? অন্য সব ডিস্টেন্সই তো বিন্দুই তো বৃত্তের বাইরে অবস্থিত। তার মানে কেন্দ্র থেকে তার দূরত্ব তুলনামূলক দূরে সরে যাবে। কারণ বৃত্তের, খেয়াল করেন, বৃত্তের কেন্দ্র থেকে আপনি যত দূরে যাবেন আপনার দূরত্ব তত বাড়বে। তাহলে কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব বেশি নাকি কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব বেশি? এই বিন্দুর দূরত্ব কম। তাহলে আমরা বলতে পারি যে বৃত্তের, এটা হলো স্পর্শক, স্পর্শকের সকল বিন্দুর দূরত্ব কেন্দ্র থেকে তুলনামূলক বেশি। কিসের থেকে? স্পর্শ বিন্দুর থেকে। তার মানে স্পর্শকের উপর যত বিন্দু আছে এর মধ্যে সব থেকে কাছের বিন্দু হলো এই বিন্দুটা, কেন্দ্রের কাছে। কেন্দ্রের সব থেকে কাছের বিন্দু হলো স্পর্শকের উপর সেই বিন্দু যেটা স্পর্শকের সেই বিন্দু যে বিন্দুটা বৃত্তকে স্পর্শ করে, সব থেকে কাছের বিন্দু। আর সব থেকে কাছের বিন্দু মানে সব থেকে কাছের দূরত্ব মানেই হচ্ছে লম্ব। বললাম না আগে যে যে কোনো রেখার উপর যে কোনো বিন্দু থেকে, মনে করেন এই যে হচ্ছে আপনার বাড়ি, তো আপনার বাড়ি থেকে এই যে হচ্ছে রাস্তা, এই রাস্তার সব থেকে ছোট ডিস্টেন্স হবে সোজা বা খাড়াখাড়ি বা লম্ব, আর এই লম্ব হচ্ছে সমকোণ। মানে হচ্ছে যে কোনো বিন্দু থেকে যে কোনো রেখার উপর অঙ্কিত লম্ব বা দূরত্ব, এই দূরত্ব যদি সব থেকে ছোট হয়, ক্ষুদ্রতম দূরত্ব, দূরত্ব মানেই হচ্ছে ক্ষুদ্রতম ডিস্টেন্স, দূরত্ব মানেই হচ্ছে ক্ষুদ্রতম ডিস্টেন্স, আর ক্ষুদ্রতম ডিস্টেন্স দূরত্ব, দূরত্ব মানেই হচ্ছে অপর রেখার উপরে কি হয়? লম্ব হয়। তার মানে এই জায়গায় আমরা দেখতে পেলাম এটা হলো এই বৃত্তের স্পর্শক, এটা হলো বৃত্তের কেন্দ্র, আর এই বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শ বিন্দু, এই দূরত্বটাই হলো সব থেকে ছোট দূরত্ব কেন্দ্র থেকে স্পর্শকের উপর। বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের উপর সব থেকে কাছের দূরত্ব হলো এই বিন্দু, এটা হলো সব থেকে ক্ষুদ্রতম ডিস্টেন্স বা দূরত্ব। আর দূরত্ব মানেই হচ্ছে স্পর্শকের উপর কি হয়? লম্ব। খেয়াল করুন, এটা হলো আপনার বাড়ির পাশের রাস্তা আর এটা হলো আপনার বাড়ি। তো যদি বলে যে আপনার বাড়ি থেকে রাস্তার দূরত্ব, অবশ্যই আপনি রাস্তার দূরত্ব এইভাবে বাঁকাভাবে মাপবেন না, আপনাকে মাপতে হবে সোজা বা খাড়াখাড়ি। তার মানে দূরত্ব বলতে সব থেকে ক্ষুদ্রতম ডিস্টেন্স বোঝায়। আবার বলি, দূরত্ব বলতে সব থেকে ক্ষুদ্রতম ডিস্টেন্স বোঝায়, আর সব থেকে ক্ষুদ্রতম ডিস্টেন্স মানেই হচ্ছে দূরত্ব। দুইটা কথা, ভাইস ভার্সা, জাস্ট উল্টা। কি বলছে? ক্ষুদ্রতম ডিস্টেন্সই হলো দূরত্ব, আর দূরত্বই হলো ক্ষুদ্রতম ডিস্টেন্স, মানে সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স। তাহলে স্পর্শকের উপরে কেন্দ্র থেকে এইটাই হলো আমার সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স, আর শর্টেস্ট ডিস্টেন্স মানেই হচ্ছে দূরত্ব, আর দূরত্ব মানেই হচ্ছে আমার লম্ব। 5 নম্বর ক্লিয়ার? ক্লিয়ার হলে কমেন্ট দেন 5 ক্লিয়ার। মোহাম্মদ রাকিব হাসান, শাহিনুর রহমান, রাজিয়া সুলতান সাইমা, রিপন রায়, উজ্জ্বল হোসেন, সবাইকে ধন্যবাদ। দ্রুত কমেন্ট দেন। আমি একটু বসছি বেঞ্চে। রিপন বলছে ক্লিয়ার, শাহিনুর বলছে ক্লিয়ার, সবাই কমেন্ট দেন দ্রুত। কারিমা ক্লিয়ার, তোফায়েল আহমেদ ক্লিয়ার, ধন্যবাদ সবাইকে। ভালো লাগতেছে না? এখন যত শেষের দিকে যাবেন তত জটিল, আর যত জটিল ততই ভালো লাগবে। দেখেন নেক্সট, এখানে কি বলা হয়েছে খেয়াল করেন। এখানে বলা হয়েছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, খেয়াল করেন, এই যে হলো আমার একটা বৃত্ত, এই বৃত্তের বাইরের যে কোনো একটা বিন্দু থেকে দুইটি স্পর্শক টানলে, বহিস্থ কোনো বিন্দু থেকে আমি পড়াইছি দুইটি স্পর্শক টানা যায়।
যদি দুইটি স্পর্শক অঙ্কন করি টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব, খেয়াল করেন, এই বিন্দু থেকে স্পর্শদ্বয়ের দূরত্ব মানে এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য সমান হবে। এটা আপনাকে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে প্রমাণ করি। এটা হলো আমার বৃত্ত, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে আমি এই যে স্পর্শ বিন্দুগামীর দূরত্ব, এটা হলো স্পর্শ বিন্দুগামীর দূরত্ব। বলা হয়েছে যে এই বাহুটা আর এই বাহুটা সমান। আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। কি বলা হয়েছে? এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্য সমান। প্রমাণ করব। প্রমাণের জন্য আমার অঙ্কন লাগবে। অঙ্কন করি। কি অঙ্কন করলাম? কেন্দ্র থেকে স্পর্শবিন্দু যোগ করলাম, কেন্দ্র থেকে স্পর্শবিন্দু যুক্ত করলাম এবং কেন্দ্র এবং বহিস্থ বিন্দু আমি যুক্ত করলাম। তাহলে এখানে দুইটা ত্রিভুজ হলো। এই পাশে এই যে একটা ত্রিভুজ, এই পাশে এই যে একটা ত্রিভুজ। দুইটা ত্রিভুজ হয়েছে না? দুইটা ত্রিভুজ হয়েছে। এই যে একটা ত্রিভুজ আর এই যে একটা ত্রিভুজ। দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সিমিলারিটিস আছে খেয়াল করেন। এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই যে এই নিচের ত্রিভুজের এই বাহু সমান, কারণ এই দুইটাই হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। আবার এই ত্রিভুজের এই কোণ, এই ত্রিভুজের এই কোণ সমান, কারণ ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব, ব্যাসার্ধ স্পর্শকের উপরে লম্ব। আবার এই ত্রিভুজের এই বাহু এবং এই ত্রিভুজের এই বাহু সমান, কারণ সাধারণ বাহু বা কমন বাহু। তার মানে আমরা বলতে পারি এই ত্রিভুজ দুইটা সর্বসম। ত্রিভুজ দুইটা যেহেতু সর্বসম, তার মানে এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য সমান। মানে PA সমান সমান PB, PA সমান সমান PB প্রমাণিত। 6 নম্বর যদি ক্লিয়ার হয় কমেন্ট দেন 6 ক্লিয়ার। রিপন, সাকিব, উজ্জ্বল। ভয়েস ভিডিও সব ঠিক আছে না? ভয়েস ভিডিও ঝামেলা থাকলে একটু কমেন্ট দেন। শাহিনুর রহমান বলছে ক্লিয়ার। আচ্ছা, যদি ক্লিয়ার হয় নেক্সট ম্যাথটা দেখেন। ও কেন্দ্র বিশিষ্ট, এখানে যতগুলো আমি জ্যামিতি করাছি সবগুলো জ্যামিতি কিন্তু ব্যাংক এবং বিসিএসে বারবার হাজারবার আসছে। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু পি থেকে, ও কেন্দ্র বিশিষ্ট, আমি এখানে অঙ্কন করি বোঝার সুবিধার্থে। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে দুইটি স্পর্শক যদি টানা হয়, প্রমাণ করুন যে PA সমান সমান PB। বহিস্থ কোনো বিন্দু থেকে, এটা হলো P, এটা ছিল A, এটা ছিল B। প্রমাণ করতে বলছে PA সমান সমান PB। সেটা আমরা প্রমাণ করছি এই যে এখানে, এখানে প্রমাণ করছি PA সমান সমান PB। এখানে খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে বলছে প্রমাণ করুন OP সরলরেখা স্পর্শ যা AB এর লম্ব দ্বিখণ্ডক। প্রমাণ করুন যে OP সরলরেখা, OP সরলরেখা AB জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক, AB জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক। খেয়াল করেন, এই হলো A, এই হলো B, লম্ব দ্বিখণ্ডক। তাহলে দ্বিখণ্ডিত করবে মানে মাঝ বরাবর যাবে এবং যেটা দ্বিখণ্ডিত করবে সেটা লম্ব হবে। দ্বিখণ্ডিত তো এভাবে হতে পারে, এভাবে হতে পারে না যে এই রেখাটা AB রেখাকে দ্বিখণ্ডিত করছে, মাঝখানে ছেদ করছে। শুধু দ্বিখণ্ডিত করবে না, দ্বিখণ্ডিত করবে এবং সেটা লম্ব হবে, লম্ব দ্বিখণ্ডক।
তাহলে বলা হয়েছে এখানে আমাকে যে ওপি রেখা এবি জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক। ওপি রেখা এবি রেখাকে ঠিক সমান দুই ভাগে ভাগ করছে এবং যে বিন্দুতে ভাগ করছে ওই বিন্দুতে লম্ব, একে অপরের উপরে লম্ব, মানে খাড়াখাড়ি, মানে 90 ডিগ্রি। তাহলে আসুন, এখানে দুইটা ত্রিভুজ আছে, খেয়াল করেন, এখানে দুইটা ত্রিভুজ আছে, এই যে উপরে এই যে একটা ত্রিভুজ, নিচে এই যে একটা ত্রিভুজ। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তুলনা করি, এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। এই ত্রিভুজের এই বাহু আর এই নিচের ত্রিভুজের এই বাহু সমান, কারণ একই বাহু। এখানে দুইটা ত্রিভুজ, এই যে উপরে একটা ত্রিভুজ আর এই যে নিচে একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে এই বাহু আর এই বাহু সমান, কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ। এই ত্রিভুজের এই বাহু, এই ত্রিভুজের এই বাহু সমান, কারণ একই বাহু। এবং এই ত্রিভুজের এই কোণ আর এই ত্রিভুজের এই কোণ সমান। আগেরটা আমরা প্রমাণ করছি কি, যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম, তার মানে এই কোণ আর এই কোণ সমান। তার মানে এই দুইটা ত্রিভুজের মধ্যে এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, এই কোণ আর এই কোণ সমান, তার মানে ত্রিভুজ দুইটি সর্বসম। ত্রিভুজ দুইটি সর্বসম মানে হলো এই কোণ আর এই কোণ সমান। আবার এই বাহুর উপরে এই কোণ আর এই কোণ মানেই হচ্ছে সরল কোণ, মানে 180 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণ সমান, আবার এই দুইটা কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়, তার মানে এই একটা কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, এই একটা কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে হচ্ছে একটা রেখা আরেকটা রেখার উপরে লম্ব। এবং ত্রিভুজ দুইটা যেহেতু সর্বসম, তার মানে এই বাহুটা আর এই বাহুটাও সমান। তাহলে এখানে আমি কি প্রমাণ করছি, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম, তার মানে এই কোণও 90 ডিগ্রি, এই কোণও 90 ডিগ্রি, এই কোণও 90 ডিগ্রি হবে, এই কোণও 90 ডিগ্রি হবে। যদি কোনো একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে একটা আরেকটার উপরে লম্ব হয়। দুইটা রেখা যদি পরস্পরকে ছেদ করে, এই একটা রেখা আর এই একটা রেখা, যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে একটা রেখা আরেকটা রেখার উপরে লম্ব। আর যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, তবে সব কয়টা কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এই রেখার উপরে এই রেখা লম্ব। ত্রিভুজ দুইটা যেহেতু সর্বসম, তার মানে এই বাহু আর এই বাহু সমান। 6 এ যদি ক্লিয়ার হয় কমেন্ট দেন, 6 এ ক্লিয়ার। রাজিয়া সুলতানা সাইমা বলছে এগুলো নবম দশম শ্রেণী। হ্যাঁ, নবম দশম শ্রেণীর বইয়ে আছে, তবে সবগুলো নাই। এবার আসি নেক্সটে। ক্লিয়ার না? 6 এ কার কার কাছে ক্লিয়ার কমেন্ট দেন, 6 এ ক্লিয়ার। সবাই কমেন্ট দেন, লাইভে অনেকে আছেন দেখতে পাচ্ছি, সবাই কমেন্ট দেন। রিপন বলছে ক্লিয়ার। দেখেন, এই জ্যামিতিটা অনেক সুন্দর এবং সহজ একটা জ্যামিতি। কি বলা হয়েছে? দুটি বৃত্ত পরস্পর বি বিন্দুতে বহিঃস্পর্শ করে। আমি আগে নিজে অঙ্কন করি, তারপরে বোঝার চেষ্টা করুন। দুটি বৃত্ত, এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করে এবং এসি তাদের সাধারণ স্পর্শক। এখানে একটা স্পর্শক আছে, যে স্পর্শকটা হলো দুইটা বৃত্তের সাধারণ স্পর্শক। পি স্পর্শক এসি এর উপর যে কোনো একটা বিন্দু, পি হলো, এটা হলো এ, এটা হলো সি। এসি স্পর্শকের উপরে যে কোনো একটা বিন্দু হলো পি। মনে করেন এই বিন্দুটা হলো আমার পি। প্রমাণ করুন যে এ বি সি, এ বি সি, বি কোথা থেকে আসলো?
বি বিন্দুতে স্পর্শ করে, পরস্পর বি বিন্দুতে স্পর্শ করে। প্রমাণ করুন যে এ বি সি এই কোণটা 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে আসুন এখানে প্রমাণ দেখাই। খেয়াল করুন, এখানে ভালো আঁকা হয় নাই, যাক ব্যাপার না, আঁকা কোনো ব্যাপার না। পি বিন্দু থেকে এই বিন্দু পি এ এবং পিবি এর দূরত্ব সমান, পি এ এবং পিবি এর দূরত্ব সমান, কারণ বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শকের দূরত্ব সমান। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে যে দুইটি স্পর্শক টানা যায় সে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। তাহলে পি বিন্দু থেকে পি এ এবং পিবি এর দূরত্ব হচ্ছে সমান। ঠিক তেমনিভাবে পি বিন্দু থেকে পিসি এবং পিবি এর দূরত্ব সমান। এটা হচ্ছে স্পর্শবিন্দু, এটা হচ্ছে স্পর্শবিন্দু। বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শকের স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। আবার বলি, খেয়াল করেন, যে কোনো বৃত্তের বহিস্থ যে কোনো বিন্দু থেকে স্পর্শক টানলে বৃত্তের বহিস্থ ওই বিন্দু এবং স্পর্শ বিন্দু, বৃত্তের বহিস্থ ওই বিন্দু এবং স্পর্শ বিন্দু, বৃত্তের বহিস্থ বিন্দু এবং স্পর্শ বিন্দু, বহিস্থ বিন্দু এবং স্পর্শ বিন্দু, এই রেখা দুইটার দূরত্ব সমান হয়। তাহলে পি বিন্দু থেকে এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক, তার মানে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। এখন একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয় তবে তার বিপরীত কোণ দুইটাও সমান হয়। তার মানে এই বাহুটা আর এই বাহুটা যেহেতু সমান, তার মানে এই কোণটা আর এই কোণটাও সমান। মানে এই কোণের মান এক্স হলে এই কোণের মানও এক্স হবে। আবার পি বিন্দু থেকে পিসি এবং পিবি এর দূরত্ব সমান, তার মানে এই ত্রিভুজের এই কোণ আর এই কোণ সমান। এই কোণের মান যদি ওয়াই হয় তাহলে এই কোণের মান ওয়াই হবে। এখানে যে বড় ত্রিভুজটা আছে, এই যে বড় একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে আছে এক্স কোণ, ওয়াই কোণ। খেয়াল করেন, এক্স কোণ, ওয়াই কোণ এবং ওয়াই কোণ সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। এই যে বড় একটা ত্রিভুজ, এই বড় ত্রিভুজের তিনটা কোণ, এই কোণটা এক্স, এই কোণটার মান এক্স, আর এই কোণটার মান হচ্ছে এক্স প্লাস ওয়াই। তার মানে এই ত্রিভুজের মধ্যে কোণ আছে এক্স কোণ প্লাস ওয়াই কোণ। এই ত্রিভুজের এই তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মানে আমরা এখান থেকে পাই এক্স প্লাস ওয়াই সমান সমান 90 ডিগ্রি। এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে বি কোণ, তার মানে বি কোণ সমান সমান 90 ডিগ্রি। ক্লিয়ার? বৃত্তের পূর্বের ক্লাসগুলো দেখেন, যাদের বুঝতে কষ্ট হচ্ছে তাহলে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। কমেন্ট দেন 7 ক্লিয়ার। আর যদি কোথাও কষ্ট হয় কমেন্ট দেন বুঝি নাই। ভিডিও ভয়েস সব কিছুই দেওয়া থাকবে, আপনারা পরবর্তীতে আস্তে আস্তে দেখে নেবেন। মুন্না বজলুর রহমান। সুবর্ণ বিশ্বাস বলছে 7 ক্লিয়ার। আচ্ছা, যার যার কাছে ক্লিয়ার সবাই কমেন্ট দেন। তোফায়েল আহমেদ বলছে 7 ক্লিয়ার। দেখেন এখন কতগুলো ম্যাথ করাবো, এগুলো একটু কঠিন তবে মজাদার। কি বলা হয়েছে খেয়াল করুন,
ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD অন্তর্লিখিত একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। AC এবং BD কর্ণদ্বয়, খেয়াল করেন AC আঁকা একটু বাঁকা হয়েছে, AC এবং BD, বিটা সরে গেছে, আসলে বি হচ্ছে এই যে হচ্ছে আমার বি। AC এবং BD এটা হচ্ছে আমার বি। AC এবং BD কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করছে, এই যে ই বিন্দুতে ছেদ করছে। প্রমাণ করুন যে AOB প্লাস COD AOB প্লাস COD সমান সমান টয়েস AEB কোণ। খেয়াল করুন, বলা হয়েছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD একটা চতুর্ভুজ আছে যার AC এবং BD কর্ণদ্বয়ে পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করুন যে AOB কোণ মানে এই কোণটা প্লাস COD কোণ মানে এই কোণটা, এই কোণটা প্লাস এই কোণটা সমান সমান টয়েস AEB কোণ, টয়েস AEB কোণ, দুইটা AEB কোণের সমান। এখন খেয়াল করেন, এই চাপের উপরে বৃত্তস্থ কোণ, এই কোণের অর্ধেক হলো আমার এই কোণটা, এই কোণটা। এই চাপের উপরে খেয়াল করেন, বৃত্তের এইটা চাপ, তো যে কোনো চাপের উপরে এটা হলো আমার কেন্দ্রস্থ কোণ, আর ওই একই চাপের উপরে এটা হলো আমার বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি কি কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এই চাপের উপরে এটা হলো কেন্দ্রস্থ কোণ, এই চাপের উপরে এইটা হলো আমার বৃত্তস্থ কোণ। তার মানে AOB কোণ, খেয়াল করেন AOB কোণ সমান সমান হলো টয়েস ADB কোণ, ADB কোণ প্লাস COD কোণ, COD কোণ মানে এই চাপের উপরে কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ হচ্ছে আমার বৃত্তস্থ কোণ মানে এই কোণটা। তার মানে COD কেন্দ্রস্থ কোণ, এর দ্বিগুণ হলো CAD এই কোণটা, টয়েস CAD কোণ। তার মানে এখান থেকে 2 কমন নিলে আমি পাই ADB কোণ প্লাস CAD কোণ। ADB কোণ এই কোণটা এবং CAD কোণ মানে এই কোণটা। আবার এই ত্রিভুজের এই কোণ আর এই কোণের সমষ্টি হলো আমার, এখানে কি বলছে টয়েস AEB কোণ, টয়েস AEB কোণ সমষ্টির সমান হলো আমার এই কোণটা। খেয়াল করেন এই কোণটা প্লাস এই কোণটা মানেই হলো এই কোণটা। কেন? এই যে একটা ত্রিভুজ, খেয়াল করেন এই যে একটা ত্রিভুজ, তো এই ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে এই বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ দুই কোণের সমষ্টির সমান। না বুঝলে আমার ত্রিভুজের ক্লাসটা দেখবেন, ওখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করছি। কি, যে কোনো ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে কোণটা উৎপন্ন হয় এই কোণটার সমষ্টি হচ্ছে এই দুইটা কোণের সমষ্টির সমান। তাহলে এই ত্রিভুজের এই কোণ আর এই কোণের সমষ্টি হচ্ছে এই বহিস্থ এই কোণের সমান।
বহিস্থ এই কোণের সমান। তার মানে আমরা লিখতে পারি টোয়াইজ এডিবি প্লাস সিএডি। এডিবি মানে এই কোণ প্লাস সিএডি মানে এই কোণ প্লাস এই কোণ, এই দুইটা, এই কোণটা আর এই কোণটা যুক্ত করলে হয় আমার বহিস্থ এই কোণটা, মানে এই বি কোণ। টোয়াইজ এ ই বি কোণ, টোয়াইজ এই বি কোণ, এই যে টোয়াইজ এই বি কোণ প্রমাণিত। বুঝতে পারছেন? বুঝতে পারলে কমেন্ট দেন 8 নাম্বার ক্লিয়ার, না বুঝলে কমেন্ট দেন বুঝি নাই। একটু কঠিন ম্যাথ করাতে আসলে স্টুডেন্ট লাইফ ছেড়ে চলে যায় বেশিরভাগই। নাম্বার দেন সাইমা, নাম্বার দেন তৃষ্ণা, সীমন্তিনী, নাম্বার দেন, নাম্বার দিয়ে কমেন্ট দেন যে ক্লিয়ার। এই জায়গা থেকে শুরু থেকে আমি আবার একটু দেখাই, খেয়াল করেন। বলা হয়েছে কি শুরু থেকে, খেয়াল করেন, খাতার দিকে বাদ দেন। এসি এবং বিডি এই দুইটা বাহু হচ্ছে পরস্পর ছেদ করছে ই বিন্দুতে, এই যে ই বিন্দুতে। এই বিকোণ, এই বিকোণ, এই যে এই বিকোণ বলতে প্রমাণ করতে হবে যে এই চাপের উপর অবস্থিত এই কোণ আর এই চাপের উপর অবস্থিত এই কোণ, এই কোণটা আর এই কোণটা যুক্ত করলে দুইটা এই কোণের সমান হবে। খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু ব্যাংক বিশেষে এই জ্যামিতিটা প্রচুর আসে এবং প্রচুর আসছে এবং আগামীতেও প্রচুর আসবে। এই কোণটা প্লাস এই কোণটা সমান সমান দুইটা এই কোণের সমান। তো আমি দেখলাম যে এই চাপের উপরে এই কোণ আর এই চাপের উপরে এই কোণ, তার মানে এই কোণের দ্বিগুণ হলো আমার এই কোণ। মানে এই কোণটার মান যদি আপনার টোয়াইজ এক্স হয়, খেয়াল করেন এই যে কোণটা, এই কোণটার মান যদি আপনার টোয়াইজ এক্স হয়, তবে এই কোণটার মান হবে আপনার এক্স। আবার এদিক থেকে এই কোণটার মান যদি আপনার টোয়াইজ ওয়াই হয়, এই চাপের উপরে এই কোণটার মান যদি টোয়াইজ ওয়াই হয়, তবে এই কোণটা হবে তার অর্ধেক, মানে হচ্ছে ওয়াই। তাহলে খেয়াল করেন ওয়াই প্লাস এক্স, তার মানে এই কোণের মান হচ্ছে আমার ওয়াই প্লাস এক্স, ওয়াই প্লাস এক্স। এই কোণটার এই কোণটা যুক্ত করলে হয় আমার টোয়াইজ এক্স প্লাস টোয়াইজ ওয়াই, বা 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে এই কোণটা হচ্ছে এ ই বি কোণ, টোয়াইজ এ ই বি কোণ, টোয়াইজ এ ই বি কোণ, টোয়াইজ এ ই বি কোণ প্রমাণিত। বুঝতে পারছেন? যারা বুঝতে পারেননি বৃত্তের সবগুলো ক্লাসের নোট দেন দ্রুত, তারপরে এইগুলো বুঝতে পারবেন। চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে বৃত্তস্থ কোণ, এই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে বৃত্তস্থ কোণ। এই কোণটা আর এই কোণটা যুক্ত করলে যা হয় তার অর্ধেক হয় এই দুইটা কোণ যুক্ত করলে। আর এই দুইটা কোণ মানেই হচ্ছে ত্রিভুজের বহিস্থ এই কোণ। এরকম একটা ত্রিভুজ আছে, খেয়াল করেন, এই ত্রিভুজটা হলো এইতে। তা এই কোণটা আর এই কোণটা যুক্ত করলে এই কোণটা হয়, কারণ যে কোনো ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে বহিস্থ যে কোণ উৎপন্ন হয় এই কোণটার মান হয় অপর দুইটা কোণের মানের সমষ্টির সমান। তার মানে এই কোণটা প্লাস এই কোণটা, এই দুইটা কোণ যুক্ত করলে সমান সমান আমার এই কোণটা হয়। 8 কার কার কাছে ক্লিয়ার একটু কমেন্ট দেন দেখি, কে কে বুঝছেন। 8 ক্লিয়ার? তৃষ্ণা ক্লিয়ার, মহসিন পারভেজ ক্লিয়ার, দীপ্ত ক্লিয়ার, সুবর্ণা ক্লিয়ার। ধন্যবাদ। বুঝতে যে পারছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ। 9, 10
খেয়াল করেন এখানে কতগুলো গুরুত্বপূর্ণ জ্যামিতি আছে। একটা না, 9, 10, 10-এর এ এবং 10-এর বি তিনটা জ্যামিতি সেম। 9, 10-এর এ, 10-এর বি তিনটা জ্যামিতি সেম এবং খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে 41, 35, 41তম বিসিএসে আসছে, 35তম বিসিএসে আসছে, 25তম বিসিএসে আসছে, তিনটা বিসিএসে লিখিতে আসছে। এটা হচ্ছে 37তম বিসিএসে আসছে, এটা দেখাইনি তাই না, এটা দেখাইছি, এটা মাত্র দেখালাম। এই 9 নাম্বার ম্যাথ, 9 নাম্বার জ্যামিতি, 10-এর এ আর 10-এর বি তিনটা জ্যামিতি খুবই গুরুত্বপূর্ণ। কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে, পানিও শেষ। এই তিনটা জ্যামিতি দেখাতে হলে আমার অনেক কথা বলতে হবে, প্রচুর এনার্জি দরকার। দেখি 9টার দিকে বা 9:30 বা 10টার দিকে আবার ক্লাসে ঢুকতে পারলে এই তিনটা ম্যাথ আমি সুন্দর করে শেষ করে দেব। আর যদি না পারি তাহলে আগামীকালকে দেখাবো। একটু কঠিন, অনেক কথা বলতে হবে, কষ্ট হয়ে যাচ্ছে। এই ম্যাথটা দেখেন কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে বৃত্তের যে কোনো জ্যা বা চাপের উপরে, বৃত্তের যে কোনো জ্যা বা চাপের উপরে একটিমাত্র কেন্দ্রস্থ কোণ অঙ্কন করা যায়। কেন্দ্রে একটিমাত্র কোণ অঙ্কন করা যায়, কিন্তু একাধিক বৃত্তস্থ কোণ অঙ্কন করা যায়। এই চাপের উপরে আমি এটা একটা বৃত্তস্থ কোণ, 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 এটা একটা বৃত্তস্থ কোণ। তো বলা হয়েছে যে বৃত্তের একই জ্যা বা চাপের উপরে অনেক বৃত্তস্থ কোণ অঙ্কন করা যায়, কিন্তু কেন্দ্রে শুধুমাত্র একটা কোণ অঙ্কন করা যায়। ক্লিয়ার? 10-এর বি কমেন্ট দেন ক্লিয়ার। দ্রুত দ্রুত কমেন্ট দেন। আজকে অনেকদিন পর ক্লাসে আসছি, একটু টায়ার্ড লাগতেছে, দেখি এনার্জি সঞ্চয় করতে হবে আপনাদের জন্য অনেক বেশি। প্রমাণ করুন যে অর্ধবৃত্তস্থ কোণ মাত্রই এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ মাত্রই এক সমকোণ। এটা হচ্ছে আমার একটা অর্ধবৃত্তস্থ কোণ, খেয়াল করেন। বলছে অর্ধবৃত্তস্থ কোণ, খেয়াল, এই যে উপরে আমার একটা অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে আমার এই যে অর্ধবৃত্তস্থ কোণ। তো আমাকে প্রমাণ করতে বলছে যে এই অর্ধবৃত্তস্থ কোণ মাত্রই এক সমকোণ, সেটা প্রমাণ করুন। তো প্রমাণ করি, খেয়াল করুন। এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, কারণ সেটা অর্ধবৃত্তের মধ্যে অবস্থিত। অর্ধবৃত্তস্থ কোণ মাত্রই এক সমকোণ, প্রমাণ করুন। তাহলে করি, খেয়াল করেন। এই যে একটা চাপ, এই যে একটা চাপ, এই চাপের উপরে এটা হলো আমার কেন্দ্রস্থ কোণ, মানে সরল কোণ, মানে 180 ডিগ্রি। আর এই চাপের উপরে এটা হলো আমার বৃত্তস্থ কোণ। তো আমরা জানি যে একই চাপের উপরে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হলো বৃত্তস্থ কোণ। তাহলে এটা যদি 180 ডিগ্রি হয়, এটা অবশ্যই 90 ডিগ্রি হবে। ঠিক আছে? তাহলে আমি কি দেখলাম যে অর্ধবৃত্তস্থ কোণ মাত্রই 90 ডিগ্রি বা এক সমকোণ। 12 ক্লিয়ার? কার কার কাছে কমেন্ট দেন ক্লিয়ার। 10-এর বি ক্লিয়ার? সুবর্ণা, তৃষ্ণা, রুবায়েত আহমেদ, মাসফি, সবাই ক্লাস নোট দিবেন। গুরুত্বপূর্ণ জটিল 3টা ম্যাথ আমি বাদ দিয়ে রাখছি, নেক্সটে করাবো। তৃষ্ণা বলছে ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় তবে আমরা যাই নেক্সটে। প্রমাণ করুন যে, এটা 33তম বিশেষ লিখিতে আসছে, প্রমাণ করুন যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি
যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। যে কোনো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। প্রমাণ করতে বলছে আপনাকে। প্রমাণ করুন। প্রমাণ করার জন্য আমি কেন্দ্র থেকে এই বিন্দু আর কেন্দ্র থেকে এই বিন্দু যুক্ত করে দেই। প্রত্যেকটা বিন্দুর কিন্তু নাম আছে। আপনি যখন পরীক্ষায় করবেন লিখিতে, তখন অবশ্যই একটা প্রত্যেকটা বিন্দুর একটা অবস্থান নেবেন, নাম নেবেন, জায়গা নেবেন। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, ডি বিন্দু। তাহলে অঙ্কনে কি লিখবেন? ও এ এবং ও সি যোগ করি। যোগ করলাম। এখন খেয়াল করেন, এই চাপের উপরে এটা হলো আমার কেন্দ্রস্থ কোণ। তো এই কেন্দ্রস্থ কোণ যদি আমার টুয়াইস এক্স হয়, তবে এই একই চাপের উপরে এটা হলো আমার বৃত্তস্থ কোণ। এই বৃত্তস্থ কোণের মান হবে এক্স। ঠিক আছে? কেন্দ্রস্থ কোণ যদি টুয়াইস এক্স হয়, আমার বৃত্তস্থ কোণ হবে এক্স। এদিক থেকে হিসাব করা এই চাপের উপরে। আবার উল্টা দিক থেকে, এদিক থেকে যদি হিসাব করি, এই চাপের উপরে অবস্থিত এ ও সি কোণ, মানে এই কোণ, এই কোণের মান যদি টুয়াইস ওয়াই হয়, তবে এই চাপের উপরে অবস্থিত এই কোণের মান হবে এই টুয়াইস ওয়াই এর অর্ধেক, অর্থাৎ ওয়াই। বুঝতে পারছেন? এই যে একটা বৃত্ত আছে, এখানে একটা আমি কোণ অঙ্কন করলাম। তো বলা হয়েছে যে এই চাপের উপরে এটা হলো আপনার বৃত্তস্থ কোণ, মানে এই বিন্দু নিয়ে আর এই বিন্দু নিয়ে চাপের দুইটা প্রান্ত থেকে আমি যদি কেন্দ্রে যুক্ত করি, তবে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই চাপের উপরে এটা হলো কেন্দ্রস্থ কোণ, আবার এই চাপের উপরে এটা হলো আমার বৃত্তস্থ কোণ। তো বলা হয়েছে যে একই চাপের উপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে বৃত্তস্থ কোণ। এই কোণটার মান টুয়াইস এক্স, টুয়াইস ওয়াই হলে এই কোণটার মান হবে ওয়াই। এই কোণটার মান যদি টুয়াইস ওয়াই হয়, তবে এই কোণটার মান হবে ওয়াই। এখানে এই চাপটা মানে এবিসি চাপ, এবিসি চাপের উপরে এ ও সি কোণ, মানে এই কোণের অর্ধেক হলো বৃত্তস্থ কোণ এডি সি কোণ, অর্ধেক। তাহলে এটা যদি টুয়াইস ওয়াই হয়, এটার মান হবে ওয়াই। তাহলে খেয়াল করেন, টুয়াইস এক্স আর টুয়াইস ওয়াই, টুয়াইস এক্স প্লাস টুয়াইস ওয়াই, এই কোণটা আর এই কোণটা যুক্ত করলে হয় 360 ডিগ্রি। তাহলে দুইটা এক্স দুইটা ওয়াই 360 ডিগ্রি, তার মানে এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। একটা এক্স একটা ওয়াই মানে হলো 90 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াই মানে বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো দুইটা বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি। বুঝতে পারছেন? এই চাপের উপরে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে বৃত্তস্থ কোণ, আর এই চাপের উপরে এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে এই বৃত্তস্থ কোণ। এই দুইটা কেন্দ্রস্থ কোণ যুক্ত করলে হয় 360 ডিগ্রি। তার মানে এই দুইটা বৃত্তস্থ কোণ যুক্ত করলে হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানেই হচ্ছে দুই সমকোণ। যদি ক্লিয়ার হয় কমেন্ট দেন যে 12 এ ক্লিয়ার। তৃষ্ণা, স্বপ্না, সুবর্ণা, শুধু মেয়েরা, ছেলেরা কই? এখন কত বাজে? এখন বাজে 8:56, মানে 9টা। কতক্ষণ হলো ক্লাস? 12 রে ক্লিয়ার। মহসিন পারভেজ কমেন্ট দিছে।
প্রমাণ করুন যে বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান, বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান। খেয়াল করেন, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান। খেয়াল করেন, এটা হলো বৃত্ত, এই বৃত্তের একই চাপ, এই চাপের উপরে এটা হলো আমার কেন্দ্রস্থ কোণ মানে 180 ডিগ্রি, আর এই চাপের উপরে এটা হলো আমার বৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ মানেই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ যদি 90 ডিগ্রি হয়, সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি হলো একই চাপের উপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণ, এবং এই 90 ডিগ্রি হলো এই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ। তাহলে আমরা দেখলাম কি যে একই চাপের উপরে অবস্থিত বৃত্তস্থ কোণের অর্ধেক হলো কেন্দ্রস্থ কোণ। এটা হলো আমার কেন্দ্র, তাহলে এই কোণটা হচ্ছে আমার 180 ডিগ্রি। এটা হচ্ছে আমার অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে এই কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি। এবার এইটা হলো আমার চাপ, এই চাপের উপরে এটা হলো কেন্দ্রস্থ কোণ, এই চাপের উপরে এটা হলো বৃত্তস্থ কোণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একই চাপের উপরে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হলো বৃত্তস্থ কোণ। এই প্রমাণটা থেকে আমরা যদি দেখি, খেয়াল করেন, এই কোণটার মান যদি আমার, খেয়াল করেন, এই কোণটার মান যদি হয় আমার x, এই কোণটার মান যদি হয় আমার x, আর এই কোণটার মান যদি হয় আমার y, তবে এই কোণটার মান হবে আমার x প্লাস y। এই কোণটার মান হবে আমার x প্লাস y, তাই না? সরি, এখানে আরেকটু ভুল করছি, খেয়াল করেন, কনসেন্ট্রেশন একটু অন্যদিকে চলে গিয়েছিল। এই কোণটার মান আমার যদি x হয়, তবে এই কোণটার মান অবশ্যই x হবে, কারণ এই ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা সমান, তাই না? এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু, বাহু দুইটা সমান, তার মানে এই কোণ দুইটা সমান। তাহলে এই কোণের মান x হলে এই কোণের মান অবশ্যই x হবে, আর এই দুইটা কোণের মান যদি x হয়, এই কোণের মান হবে আমার টুয়াইজ x। কারণ এই কোণটা হচ্ছে ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে বহিস্থ যে কোণ উৎপন্ন হয় তা হচ্ছে অন্তস্থ বিপরীত দুইটি কোণের সমষ্টির সমান। তাহলে এই বাহু, খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ, এই বাহু আর এই বাহু যেহেতু সমান, তার মানে এইটা এক্স কোণ হলে এইটাও এক্স কোণ হবে। এটা যদি এক্স কোণ হয়, এটা যদি এক্স কোণ হয়, এই দুইটা কোণের সমষ্টির সমান হচ্ছে এই কোণটা, তার মানে এই কোণটার মান হবে টুয়াইজ এক্স। এখন দেখেন, এটা হলো আপনার চাপ, এই চাপের উপরে এটা হলো আমার কেন্দ্রস্থ কোণ, আবার এই একই চাপের উপরে এটা হলো আমার বৃত্তস্থ কোণ। তো আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ হলো টুয়াইজ এক্স আর বৃত্তস্থ কোণ হলো এক্স। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে একই চাপের উপরে কেন্দ্রস্থ কোণ যদি হয় আমার টুয়াইজ এক্স, তাহলে বৃত্তস্থ কোণ হবে আমার এক্স মানে অর্ধেক। একই চাপের উপরে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হলো আমার বৃত্তস্থ কোণ, বা ঘুরাইয়ে বলতে পারি একই চাপের উপরে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হলো আমার কেন্দ্রস্থ কোণ। এটা আমরা দুইভাবেই প্রমাণ করতে পারি। 13 নম্বর ক্লিয়ার কার কার কাছে? কমেন্ট দেন 13 ক্লিয়ার।
12 ক্লিয়ার বলছে সুবর্ণা, স্বপ্না, তৃষ্ণা, মহসিন, রফিকুল ইসলাম। এখানে কি বলা হয়েছে খেয়াল করেন, এখানে বলা হয়েছে এখানে একটা চিত্র আছে, এখানে একটা চিত্র আছে, এই চিত্রে বলা হয়েছে নিম্নে অঙ্কিত ডিবিইসি, খেয়াল করেন এইটা এর পরেরটা দুইটা করাই শেষ আজকে। নিম্নে অঙ্কিত ডিবিইসি সরি বিডিইসি বিডিইসি বৃত্তটির ও হচ্ছে কেন্দ্র, এই যে বৃত্ত এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। প্রদত্ত তথ্য হতে বি ও সি এর মান নির্ণয় করে, প্রদত্ত তথ্য হতে বি ও সি এর মান নির্ণয় করুন, বি ও সি এর মান নির্ণয় করুন। আচ্ছা মান নির্ণয় করেন তো দেখি পারেন কিনা, সময় দেব 40 সেকেন্ড, 40 সেকেন্ড সময়। কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে, টাইমার কই গেল, সরি। এখানে হচ্ছে একটা হচ্ছে স্টপ ওয়াচ, একটা হচ্ছে টাইমার। 1 মিনিট স্টপ ওয়াচ দেই, দেন এটা অ্যান্সার দেন, সময় দেব 40 সেকেন্ড মাত্র, অ্যান্সার দেন। প্রদত্ত তথ্য হতে বি ও সি এই কোণের মান কত, এই কোণের মান বের করে দেন। তেরো ক্লিয়ার, স্বপ্না রানী। সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। স্বপ্না রানী অ্যান্সার দিছে 50, অ্যান্সার রং। আবার একটু দেখেন, দ্রুত দ্রুত কমেন্ট দেন। আর দুইটা ম্যাচ আছে, এইটা এরপরে আর একটা, তারপরে আপনাদের ছুটি। আর যারা লাইভে নাই পরবর্তীতে অবশ্যই এসে সুন্দর করে ক্লাস নোটটা জমা দিবেন। কই অ্যান্সার দেন দ্রুত। পারবেন না, 2 মিনিট সময় গেছে, দেখছেন একজন অ্যান্সার দিতে পারেন নাই। বলা হয়েছে এখানে খেয়াল করেন টাইপিং মিস্টেক হয়েছে, এটা হচ্ছে আমার 70 ডিগ্রি আর এটা হচ্ছে আমার 25 ডিগ্রি, খুবই গুরুত্বপূর্ণ খেয়াল করেন। আমাকে বলা হয়েছে যে বিওসি এই কোণের মান কত এটা বের করতে বলা হয়েছে, বিওসি এই কোণের মান বের করতে বলা হয়েছে। তাহলে করি, বিওসি এই কোণটা হচ্ছে কেন্দ্রে অবস্থিত, মানে এই চাপের উপর অবস্থিত, এই যে চাপের উপর অবস্থিত, তাহলে এই চাপের উপর অবস্থিত এটা যদি হয় আমার কেন্দ্রস্থ কোণ, তাহলে এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে আমার এই বৃত্তস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে আমার এই বৃত্তস্থ কোণ। খেয়াল করেন এখানে খুবই গুরুত্বপূর্ণ,
এই চাপের উপরে এই যে একটা বৃত্তস্থ কোণ, আবার এই চাপের উপরে এই যে একটা বৃত্তস্থ কোণ, তার মানে এই কোণ আর এই কোণ সমান। এই কোণটা আর এই কোণটা সমান, কারণ বৃত্তের একই চাপের উপরে অবস্থিত সকল বৃত্তস্থ কোণ সমান। তাহলে এই চাপের উপর অবস্থিত এই বৃত্তস্থ কোণ এবং এই বৃত্তস্থ কোণ, মানে এই কোণ আর এই কোণ সমান। এবার এই দুইটা কোণ মিলে 180 ডিগ্রি, এই দুইটা কোণ মিলে 180 ডিগ্রি, কারণ তারা সরল কোণ। এখানে দুইটা কোণ, এই একটা কোণ আর এই একটা কোণ, এই দুইটা কোণ মিলে 180 ডিগ্রি। এখানে দুইটা কোণ, এই একটা কোণ এই একটা কোণ, এই দুইটা কোণ মিলে 180 ডিগ্রি। এই কোণটা আর এই কোণটা সমান, তার মানে এই কোণটা আর এই কোণটাও সমান। এই কোণটা আর এই কোণটা সমান। এই কোণ আর এই কোণ যুক্ত করলে 180 ডিগ্রি, এই কোণ আর এই কোণ যুক্ত করলে 180 ডিগ্রি। এই কোণ আর এই কোণ সমান, তো 180 থেকে এই কোণ বাদ দিই আর এই 180 থেকে এই কোণ বাদ দিই, তার মানে এই কোণ আর এই কোণ সমান। তাহলে আমরা সর্বশেষ কি পেলাম? এই কোণ আর এই কোণ সমান। এটা হলো আমার 70, এটা হলো আমার 25। এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের 4টা কোণ, এই একটা কোণ এই একটা কোণ এই একটা কোণ এই একটা কোণ, টোটাল 4টা কোণ। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি সমান সমান 360 ডিগ্রি। তাহলে 360 থেকে 70 আর 25 যদি বাদ দেই তাহলে হয়েছিল 290, 265। এই চতুর্ভুজের 4টা কোণ, এই একটা কোণ এই একটা কোণ এই একটা কোণ এই একটা কোণ, এই 4টা কোণ যুক্ত করলে হয় 360 ডিগ্রি। সেই 4টা থেকে 70 আর 25 যদি বাদ দেই তাহলে এই দুইটা কোণের সমষ্টি হয় 265 ডিগ্রি। এই দুইটা কোণের সমষ্টি 265 ডিগ্রি, আবার এই দুইটা কোণ সমান, তার মানে একটা কোণের মান হবে 265/2, মানে 132.5, 132.5। এই কোণটার মান 132.5, এই কোণটার মানও 132.5। এই কোণ আর এই কোণ যুক্ত করলে হয় 180 ডিগ্রি। এটা যদি 132.5 হয় তাহলে 180 থেকে 32.5 বাদ দিলে এই কোণটার মান হয় 47.5। এই কোণটার মান যদি 47.5 হয়, বৃত্তস্থ কোণ একই চাপের উপরে বৃত্তস্থ কোণ যদি 47.5 ডিগ্রি হয়, কেন্দ্রস্থ কোণ হবে তার দ্বিগুণ, মানে হচ্ছে 90 ডিগ্রি, নাকি 47-এর দ্বিগুণ 95 ডিগ্রি। তার মানে এই কোণটা হবে আমার 95 ডিগ্রি। এটাই হলো অ্যান্সার। স্বপ্নরানী আবার অ্যান্সার দেন। অ্যান্সার চাইছে আমার বি ও সি কোণের মান কত? স্বপ্ন অ্যান্সার দিছে 95। ধন্যবাদ। সবাই কমেন্ট দেন। লাস্ট ম্যাথ 14 নাম্বার ক্লিয়ার কার কার কাছে কমেন্ট দেন। 14 ক্লিয়ার, CL ইয়ার ক্লিয়ার, অথবা অ্যান্সার দেন 95। 95 অ্যান্সার দিলে আমি বুঝতে পারবো। লাস্ট ম্যাথ, এটা হচ্ছে আমার আজকের লাস্ট ম্যাথ। খেয়াল করেন, বলা হয়েছে কি যে দুইটি সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, একটা বৃত্ত আর একটা বৃত্ত, দুইটি সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, দুইটা বৃত্তই সমান দৈর্ঘ্যে সমান। দুইটি সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সাধারণ জ্যা AB, এর সাধারণ জ্যা হচ্ছে AB। এই বৃত্তের জ্যা AB, এই বৃত্তের জ্যা AB। বি বিন্দু দিয়ে অঙ্কিত কোনো সরলরেখা, বি বিন্দু দিয়ে অঙ্কিত কোনো সরলরেখা যদি বৃত্ত দুইটিকে পি এবং কিউ বিন্দুতে মিলিত হয়, বি বিন্দু দিয়ে আমি একটা অঙ্কিত সরলরেখা যদি বৃত্ত দুইটিতে পি এবং কিউ বিন্দুতে মিলিত হয়, তবে প্রমাণ করুন যে
পি এ কিউ সমদ্বিবাহু ত্রিভুজ। পি এ কিউ, প্রমাণ করুন যে পি এ কিউ এই ত্রিভুজটা সমদ্বিবাহু, মানে যে কোনো দুইটা বাহু সমান। তাহলে আসুন, এই বৃত্তের এটা হলো জ্যা, মানে এটা হলো আমার চাপ। এই বৃত্তের খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ, এই বৃত্তের এইটা হলো জ্যা, তার মানে এইটা হলো আমার চাপ। আবার এই বৃত্তের এইটা হলো আমার জ্যা, মানে এইটা হলো চাপ। বৃত্ত দুইটা সমান, এই বৃত্তের জ্যা আর এই বৃত্তের জ্যা সমান, তার মানে এই বৃত্তের এই চাপ আর এই বৃত্তের এই চাপ সমান। এই বৃত্তের এই চাপের উপরে এটা হলো আমার বৃত্তস্থ কোণ। আর এই বৃত্তের কোন কালার নিব, এই বৃত্তের এই চাপের উপরে অবস্থিত এটা হলো আমার বৃত্তস্থ কোণ। তাহলে যেহেতু বৃত্ত দুইটা সমান, আবার এই বৃত্তের চাপ এবং এই বৃত্তের চাপ সমান, তার মানে এই দুইটা চাপের উপর অবস্থিত দুইটা বৃত্তস্থ কোণও সমান। তার মানে পি কোণ আর কিউ কোণ সমান। যেহেতু পি কোণ আর কিউ কোণ সমান, তার মানে এই বাহু আর এই বাহু সমান। ত্রিভুজের যে দুইটা কোণ সমান হয় তার বিপরীত বাহু দুইটা সমান হয়। তাহলে আমরা বলতে পারি যে পি কোণ আর কিউ কোণ সমান, তার মানে হলো পি কোণের এই বাহু দুইটা এ পি এবং এ কিউ বাহু দুইটা সমান। যেহেতু দুইটা বাহু সমান, তার মানে এই ত্রিভুজটা হচ্ছে আমার সমদ্বিবাহু ত্রিভুজ। আর আছে নাই? যদি 15 নাম্বার ক্লিয়ার হয় কমেন্ট দেন, 15 হচ্ছে ক্লিয়ার, CLEAR। স্বপ্না মহসিন পারভেজ অ্যান্সার দিছে। আজকে এই পর্যন্ত। সবাই অনুরোধ করব যে আমার ক্লাস, আমার গাইডলাইন যদি ভালো লাগে অবশ্যই আজকে যতটুকুন করাইছি সবটুকুন পুরোটা সুন্দর করে খাতায় লিখে সাবমিট করবেন, নোট সাবমিট করবেন। এটা হচ্ছে আমার 1 নাম্বার কন্ডিশন। 2 নাম্বার কন্ডিশন হলো আমার ক্লাস, আমার গাইডলাইন, আমার মোটিভেশন সব কিছু যদি ভালো লাগে আমার ক্লাসটা আপনাদের বন্ধুদের মাঝে একটু ইনভাইট দেন, শেয়ার দেন বন্ধুদের মাঝে। ধন্যবাদ। আজ এ পর্যন্ত। শুভরাত্রি। দেখা হবে আগামীকাল। আজকে আর ক্লাস দেব না, আগে জব পরে সব। সবাই একটু কমেন্ট দিয়ে যান, আগে জব পরে সব। যাবার আগে ছোট্ট একটু কথা বলে যাব যে আজকে যে ম্যাথগুলো করাইছি এর মধ্যে 3টা ম্যাথ ছিল একটু কঠিন এবং 3টেই সেম কোয়ালিটির। এই যে খেয়াল করুন, এই যে 3টা ম্যাথ, এই যে এই 9 নাম্বার ম্যাথটা 10-এর এ এবং 10-এর বি। 9 নাম্বার, 10-এর এ আর 10-এর বি, 3টা ম্যাথ একবারে সেম এবং খুবই গুরুত্বপূর্ণ। 41তম, 35তম, 24তম বিশেষ আসছে। 3টা ম্যাথ সেম এবং খুব গুরুত্বপূর্ণ এবং একটু কঠিন একটু জটিল, যার কারণে আমি আজকে আর বোঝাতে চাইনি। বোঝাতে গেলে আমার অনেক কষ্ট হয়ে যাবে। যদি সম্ভব হয় আগামীকাল বুঝিয়ে দেবো, যদি আপনারা সাথে থাকেন। আজ এ পর্যন্ত। শুভরাত্রি। দেখেন 3টা ম্যাথ ট্রাই করে পারেন কিনা, প্রায় সেম ম্যাথ। স্বপ্ন অ্যান্সার দিছে 15, সুবর্ণা বিশ্বাস অ্যান্সার দিছে 15। ধন্যবাদ সবাইকে। আগে জব পরে সব।